স্টার স্পোর্টসের সঙ্গে ছিলাম প্রডিউসার, স্পোর্টসকাস্টার, কমেন্টেটর রূপে। এবং খেলার সঙ্গে আমার অনেক লম্বা অনেক বছর ধরে আমার খেলার সঙ্গে যোগাযোগ আছে। এখন যখন ভারত এবং বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলছে, আর ভারত আর বাংলাদেশের ম্যাচে একটা বড় অদ্ভুত এবং একটা যেটা হয়তো লোকেরা এক্সপেক্ট করেনি সেই রেজাল্ট যখন হয়েছে, তখন এই খেলার বিষয়ে আপনাদের সঙ্গে এই ভিডিও ব্লগের মাধ্যমে আমি কথাবার্তা শুরু করতে চাই, এবং তারই এটা প্রথম এপিসোড এই ব্লগের দ্বারা। তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সিরিজ বিচার বিমর্শ, এটা হচ্ছে আমাদের এই সিরিজের নাম। এই সিরিজের অন্তর্গত আমরা আরো আপনাদের সঙ্গে কথা বলবো অন্য ম্যাচের বিষয়েও। তো ভারত এবং বাংলাদেশের যে ম্যাচ হলো, তাতে বাংলাদেশের টিমের দুর্দান্ত প্রদর্শন হলো। এবং আগে এটা বলতে হবে যে এই ম্যাচে অনেকেরা বলছে যে কেবল ভারত খারাপ খেলেছে, কিন্তু যদি পুরো জিনিসটাকে ব্যালেন্স করে দেখা যায় তাহলে এটা বলতে হবে যে বাংলাদেশ টিম অত্যন্ত ভালো খেলেছে এবং তারা ভারতকে হারবার জন্য বাধ্য করলো। হ্যাঁ, এটা বলা উচিত যে ভারত অতটা ভালো খেলেনি এবং বাংলাদেশে জেতাতে ভারতের খারাপ খেলাটা একটু সাহায্য করেছে, কিন্তু তার মানে নয় যে বাংলাদেশ অত্যন্ত সাধারণ খেলা খেলেছে। বাংলাদেশ অসাধারণ খেলা খেলছিল এই কিছু মাস ধরে, এবং সেই ট্রেন্ডটা দেখা গেল ভারতের বিরুদ্ধে। এদের যে নতুন তিনজন খুব ইয়াং ব্যাটসম্যান আছে, তামিম ইকবাল, এছাড়া মুশফিকুর রহিম এবং সাকিবুল হাসান, এরা যেভাবে ব্যাটিং করলো সেটা দেখিয়ে দিল যে এরা ভয় পায় না এবং নির্ভয় হয়ে শট খেলে, এবং এদের উপরে কোনো প্রেশার নেই যে আমরা ভারতের বিরুদ্ধে খেলছি তো একটু কুকড়ে যাবো, সেরকম কিছু না। একেবারে ফ্রিলি খেললো এবং দুর্দান্ত খেলা খেললো, এবং ওদের ব্যাটিং এই একটা বেস তৈরি হয়ে গেল, যার জন্য বাংলাদেশ 5 উইকেটে জিতলো। কিন্তু যখন ভারত খেলা শুরু করলো টস জেতার পরে, ভারতের ব্যাটিং কিন্তু অত্যন্ত শোচনীয় ভাবে একবার ভেঙে চুড়ে পড়ে গেল। বীরেন্দ্র সেহবাগ, ওনার একটা বদভ্যাস হচ্ছে যে উনি ভাবেন পরে শট আগে খেলেন, এবং সেই জিনিসই করলেন, বাজে শট খেললেন যেটা দরকার ছিল না, এবং উনি আউট হলেন। সচিন টেন্ডুলকারের বিষয় বলতে হবে যে উনি এখনো পুরোভাবে ফিট হচ্ছেন না, ওনার কোথাও একটা অসুবিধে আছে, যার জন্য ওনার ব্যাটটা হাতে ঠিকভাবে ধরতে পারছেন না, অত শক্তভাবে যত ধরা উচিত। বল ব্যাটে লাগছে, ইদার স্টাম্পসে যাচ্ছে, এবারে প্যাডে লাগলো, উইকেট কিপারের হাতে গেল। এই রিসেন্ট কিছু সিরিজে দেখা যাচ্ছে যে সচিন টেন্ডুলকারের এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা ওনার টেকনিকের জন্য নয়, এই প্রবলেমটা ওনার নিশ্চয়ই ফিজিক্যাল ফিটনেসের কিছু একটা ব্যাপার আছে, এবং আপনারা সবাই জানেন যে ওনার এই বাঁ হাতে এখানে টেনিস এলবো সমস্যা ছিল। রাহুল দ্রাবিড় কোন একটা কারণে স্পিন বোলিংটাতে পারলেন না, সেটা একটু রিয়েলি আশ্চর্যের কথা যে ভারতীয় ব্যাটসম্যান যারা স্পিন বোলিং এর বিরুদ্ধে নিজেদের ডোমেস্টিক খেলাতে অভ্যস্ত, সেটা ভালো খেলতে পারলো না, এবং সে একের পর এক ওরা আউট হয়ে ফিরে যেতে লাগলো। কেবল সৌরভ গাঙ্গুলি আর যুবরাজ সিং একটুখানি রেসিস্টেন্স যা দিলেন। সৌরভ গাঙ্গুলির শুরুটাতে একটুখানি উনি ডগমগ মনে হচ্ছিলেন, একটুখানি বল মুর্তজার উনি বুঝতে পারছিলেন না, বিট হচ্ছিলেন বারবার। আর রাসেলেরও বোলিংটাতে উনি একটুখানি উইক ছিলেন, কিন্তু পরে যেরম উনি সেটেল হলেন, উনি শটও খেললেন এবং 66 রান বানালেন। যুবরাজ সিংও ভালো খেলছিলেন, কিন্তু ওই যে শটটাতে উনি টপেজ করলেন আর আউট হয়ে গেলেন, ওরকম শট না খেললেও চলতো। এখন ভারতীয় ব্যাটসম্যানরা ওরকম সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে যান, কিন্তু যখন অন্য যারা তাবড় ব্যাটসম্যানরা যখন খেলেন তারা আউট হন না। কেন হন না? কেন কি ওরা একটুখানি শর্ট সিলেকশন করে খেলেন। ইন্ডিয়ানসরা একটুখানি কেরম যেন একটু শোষাগিরিতে এসে যায় যে আমরা খেলবো, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, সেখানেই মুশকিল হয়ে যায়। আর যেই যুবরাজ সিং সৌরভ গাঙ্গুলি একটা যদি ফুল শট খেলার মতন ওই বলটা ছিল, কিন্তু ঠিকভাবে খেলতে পারলেন না, ক্যাচ দিয়ে বসলেন। সেটাও আমার আশ্চর্য হলো যে ওনার মতন এত বিচক্ষণ এবং এত অনুভবী ব্যাটসম্যান যে এরকম শট খেলে আউট হবে, ওটা কিন্তু অতটা মানে একটু কার্যকারী কিছু হলো না। তার ফলাফল কি হলো যে ভারত 191-তে অল আউট হয়ে গেল। ধোনি একটা অত্যন্ত বাজে শট খেললেন, তারপর অজিত আগারকার বুঝতেই পারলেন উনি যে বলে আউট হলেন সে বলটা দুর্দান্ত অসাধারণ বল ছিল। আর হরভজন সিং, যিনি ব্যাটের সঙ্গে ভালো ব্যাটিং কিছু রান প্রোভাইড করেন, কিচ্ছু করতে পারলেন না। উনি কিরম যেন একটু হাঁদার মতন দাঁড়িয়ে রইলেন, আউট হয়ে চলে গেলেন। আর এরপরে মুনাফ পাটেল, যার কাছ থেকে খুব একটা এক্সপেক্ট করা যায় না, সে আর জহির খান মিলে কিছু করলেন আর 191 অব্দি নিয়ে গেলেন। আর তারপরে তো বলারই কিছু নেই, যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেললেন দুর্দান্ত। এই তিনটে ছেলে, যাদের মধ্যে দুজন তো মার্চে জন্ম, একজনের 20 মার্চ আর আরেকজনের 24 মার্চ, এই দুজন ছেলে দুর্দান্ত ভালো খেলেছে।
তামিম ইকবাল এবং সাকিবুল হাসান, এছাড়া মুশফিকুর রহিমও মাত্র 18 বছর বয়স তার। সে যেভাবে শটগুলো খেললো, যেভাবে সে নিয়ে টিমকে ভিক্টরির দিকে নিয়ে গেল, অত্যন্ত ভালো খেললো। তো বাংলাদেশকে কোনো মতে কম যেন মনে না করে অন্য টিমগুলো। এখন ভারতকে বারমুডা এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য তৈরি হতে হবে এবং পুরনো জিনিসটাকে ভুলে গিয়ে আগের ম্যাচের জন্য খুব ভালো করে প্ল্যান করে কোন টিমটা বেস্ট এই 15টা খেলোয়াড়দের মধ্যে সেটাই চিন্তা করে নিতে হবে। মিডিয়াতে কে বলছে, কোন লোক কোথায় কোন আর্টিকেলে লিখলো, সেসব চিন্তা না করে দেশে কে তুলক্লাম করলো, কে ইট পাথর ফেললো, এফিজিস আর কুশপুত্তলিকারা জ্বালালো, এইসব চিন্তা না করে খুব ঠান্ডা মাথায় 4 জন এখানে খুব সিনিয়র লোক আছে, গ্রেগ চ্যাপেল, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং সচিন টেন্ডুলকার, এরা 4 জন মিলে বসে প্ল্যান করুক যে আমাদের আগের ম্যাচের জন্য কি করা উচিত। কুম্বলেকে নেওয়া উচিত কিনা, শ্রীসন্থকে নেওয়া উচিত কিনা, দিনেশ কার্তিক খেলবে কিনা, ইরফান পাঠানকে নেওয়া উচিত কিনা, কোথায় কাকে পাঠানো উচিত, সচিন আর সৌরভ ওপেনিং করা উচিত কিনা, এইসব ভেবে চিনতে খুব ঠান্ডা মাথায় অ্যানালাইজ করে একেবারে ইম্পার্শালি যাকে ওরা মনে করে যে হ্যাঁ এই ম্যাচগুলোর জন্য এরাই বেস্ট, সেই সর্বশ্রেষ্ঠ 11 জনকে নামাক এবং তাদের সঙ্গে খেলার চেষ্টা করুক। ভারতের এই সময় নেক্সট উদ্দেশ্য হচ্ছে সুপার 8-এ পৌঁছানো। বাংলাদেশও চেষ্টা করতে পারে, কেন বাংলাদেশ ভারতকে হারিয়েছে, তাই জন্য এই সময় সুপার 8-এ পৌঁছবার জন্য ব্যাপারটা পুরোতর ভাবে খোলা আছে। তাই জন্য দুটো টিমই চেষ্টা করবে, দুটো টিমকেই চেষ্টা করা উচিত সুপার 8-এ কি করে পৌঁছবো, তার জন্য কি করে আমাকে পৌঁছানো উচিত এবং তার জন্য কিভাবে প্ল্যান করা উচিত। তাই জন্য ভারতের বারমুডা এবং ভারতের শ্রীলঙ্কার ম্যাচগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা ওই ম্যাচের পরে একবার ফের ওই ম্যাচের গুলোর অ্যানালিসিস করব যে ভারতের কি হলো শেষ পর্যন্ত, সুপার 8-এ পৌঁছতে পারলো কি পৌঁছতে পারলো না। কেউ কি বলছে যে ভারত যদি সুপার 8-এ না পৌঁছয় তাহলে নাকি অ্যাডভার্টাইজিং রেভিনিউ 120 কোটি টাকা নাকি জলে যাবে, কিংবা যেটা আশা করছিল যে খরচা হবে সেটা খরচা হবে না। তো এরকম অনেক কিছু আছে। তাই জন্যে ভারতের সুপার 8-এ পৌঁছলে শুধু কেবল ভারতের ক্রিকেট প্রেমীরাই খুশি হবে না, যারা যারা টাকা লাগাবেন ভেবেছিলেন তারাও অনেক খুশি হবেন। তো এখন সেসব কথা না ভেবে ভারতের টিমের জন্য দরকার যে তারা এখন নেক্সট স্টেজের জন্য প্রস্তুত হোক এবং তার জন্য পুরোভাবে প্ল্যান করুক। আর সেই জিনিসটা প্রযোজ্য বাংলাদেশের টিমের জন্য। দেখা যাক যে আগামী দিনে বাংলাদেশ আর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কোন 3টে টিম সুপার 8, কোন এই 3টে টিমের মধ্যে থেকে কোন 2টো টিম সুপার 8-এ পৌঁছক। তো আমাদের আপনাদের আর এই কথাবার্তা চলবে এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সিরিজ বিচার বিমর্শ শৃঙ্খলার অন্তর্গত। আবার নেক্সট টাইম আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণের জন্য নমস্কার।